মালদ্বীপে শেষ দিনে শেষ মুহূর্তগুলো কি করে কাটালাম, আর মালদ্বীপ টু ঢাকার জার্নির পুরোটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আজকে হচ্ছে মালদ্বীপে আমাদের শেষ দিন। তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি, কারণ শেষ মুহূর্তে কোনো একটা সময়ও আমরা নষ্ট করতে যাচ্ছিলাম না। ভাবতেছিলাম যে যতটুকু পারি নতুন নতুন কিছু আর একটু এনজয় করে যায় আর কি মোমেন্টগুলো। নর্মালি হতো কি যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলেও আলিশার তো আর ওঠা হতো না, আর সেজন্য আমরা চাইলেও দুজন একসাথে সকালবেলা বিচে সময় কাটাতে পারতাম না। তো আজকে যেহেতু শেষের দিন, আলিশাকে কোলে নিয়েই চলে আসি নিচে। আমাদের হোটেলের সামনেই একটা সুন্দর সুইং রাখা ছিল, যেটায় বসে দোল খেতে খেতে সকালের ভিউটা এনজয় করব ভেবেছিলাম। খালি না থাকার কারণে যেটা আর সম্ভব হয়ে ওঠেনি। আর এইদিকে সূর্যের আলো এখনো পুরোপুরি বিচের উপর ছড়িয়ে পড়েনি, যার জন্য সবকিছু একটু ডার্ক লাগছিল। যাই হোক, ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেন চলে আসি ভিতরে, কারণ আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে। দেন বিচ থেকে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে কানি হোটেলসের নিচতলায়। রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। আপনারা চাইলে ওদের থেকে হাফ বোর্ড বা ফুল বোর্ড সহ একসাথে রুম বুকিং করে ফেলতে পারেন আগে থেকেই। এখানে এক নজরে আপনাদেরকে ব্রেকফাস্টের সবগুলো আইটেমস দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা এখানে পরবর্তীতে কেউ আসতে চাইলে আইটেম সম্পর্কে আইডিয়া নিয়ে রাখতে পারেন। মেইন আইটেমসগুলোর মধ্যে প্রথমেই ছিল এই কোকোনাট রুটি, আর এটা ছিল ডাল কারি। মোটামুটি টেস্ট ছিল। আর এই আইটেমটার নাম ছিল বেকড বিনস। তারপর এদিকে রাখা ছিল ওট মিল, আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিলড হোল সসেজেস, যেটা আমাদের প্রচুর খাওয়া হয়েছিল গত কয়েকদিনে। এখানে দেখতে পাচ্ছেন বয়েলড এগ। দেন এখানে রাখা ছিল চকলেট মেন কেক, এটাও খেয়েছিলাম, অনেক মজা ছিল। তারপর এখানে ছিল সটেড মাশরুম। তারপর পটাটোর আরেকটা ডিশের পর এখানে ওদের মিনি ডোনাট, বিস্কিট, কয়েক ধরনের ব্রেড, মাফিন, পেস্ট্রি ও জেলিগুলো রাখা ছিল। এটা ছিল আমার প্লেট, আর এটা ফাহিমের। আজকে শেষ দিন, সময়ও কম, তাই আলিশাকে নিয়েই ফাহিম খেয়ে যাচ্ছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসি। এইদিকে পাপা তার মেয়েকে শিখাচ্ছে কিভাবে কার্ড দিয়ে রুমের ডোর ওপেন করতে হবে আর ইলেকট্রিসিটি অন অফ করতে হবে। আলিশাও অনেক মজা পাচ্ছিল, যার জন্য এমনটা করা আর কি। যাই হোক, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার বের হয়ে পড়ি শেষবারের মতো বিচে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। ওখানে যাবে না, ও হাঁটবে। নিচে খালি একটা হ্যামক দেখে আলিশাকে বসিয়ে দিয়ে আমরা ছবি তুলছিলাম পাশেই। এখানে অনেকক্ষণ পর হ্যামকটা যখন আর নড়ছিল না, আলিশা নিজে নিজে ট্রাই করছিল ওটাকে নাড়ানোর জন্য। ওই যে বলে না, যখন কেউ আপনাকে সাহায্য করা থাকবে না কোনো কাজের জন্য, তখন নিজেকেই নিজে সাহায্য করতে হয় এইভাবে পুশ করে। আলিশাকে এমন করতে দেখে আমার তখন এই কথাটাই মাথায় আসে। আমরা এখন আছি মাহফুসা আইল্যান্ডের ওই বিচে, যেখান থেকে সকল ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করানো হয়ে থাকে। বিচে পানির সাথে ভেসে আসা শৈবালগুলো পড়ে আছে, যেগুলো এখনো ক্লিন করা হয়নি। আলিশাকে পাশে একটা বেঞ্চে বসিয়ে আমরা চলে আসি এই দিকটায়। এখানে ফাহিম আমার বিচে হাঁটার ভিডিও করে দিচ্ছিল। সকাল সকাল আসলে এত সুন্দর ছবি বা ভিডিও আসে না, তাও করছিলাম কারণ একটু পর তো চলেই যাব এখান থেকে। তাই ভিডিও শেষ করে আমরা আবার চলে আসি আলিশার কাছে। এখানে আলিশা ডান্স করছিল। দেন ওখান থেকে ওকে নিয়ে আবার চলে আসি আমাদের হোটেলের সামনের বিকিনি বিচে। পিছনে যে হার্ট শেপটি দেখতে পাচ্ছেন, ওটা গতকাল রাতে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য করা হয়েছিল। বিচ এখনো ক্লিন করা হয়নি, যার জন্য এটা রয়ে গেছে। এখনো আমাদের হাতে আরো কিছু সময় ছিল, যার জন্য আমরা চলে আসি শেষবারের মতো কানি হোটেলসের রুফটপ সুইমিং পুলে। পুলে নামার মতো অত সময় ছিল না, যেহেতু একটু পরেই আমরা চেক আউট করবো হোটেল থেকে। তাই ওখানে বসে বসেই মাহফুসা আইল্যান্ডটাকে দেখছিলাম। তারপর রুমে এসে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম চেক আউট করার জন্য হোটেল থেকে। আর এখানে খালি বোতলগুলো দিয়ে আলিশা খেলছিল। রাতে ঘুমানোর আগেই অলমোস্ট সবকিছু গুছিয়ে রেখেছিলাম আমি। এখন জাস্ট বাকি যা ছিল ওগুলো লাগেজে রাখছিলাম। সব গোছানোর পর আমরা এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি। গত কয়েকদিনের অনেক সুন্দর কিছু মেমোরি রয়েছে এই রুমে, যার জন্য এখান থেকে একেবারে চলে যাচ্ছি ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। রুম থেকে মালদ্বীপের এই সুন্দর ভিউটা আর কবে দেখতে পারবো জানা নেই। এখানে লাগেজ সহ আমাদেরকে বাহিরে দাঁড় করিয়ে ফাহিম চলে যায় আরেকবার চেক করার জন্য, রুমে বা বেডের নিচে কিছু রয়ে গেছে কিনা দেখার জন্য।
কিছু ফালাই টালা আসি নাই। এখানে আমরা দাঁড়িয়ে আছি লিফটের জন্য। নিচে এসেই ফাইম চলে যায় চেক আউটের সকল ফর্মালিটিস পূরণ করার জন্য। আমাদেরকে জানানো হয় বোট আসতে আরও 15 মিনিট বাকি। ওই সময়টা পাশে সুইংটায় বসেই কাটিয়ে দিই। আলিশা, হ্যাঁ দেন 5 মিনিট হাতে রেখে চলে আসি জেটি ঘাটে। এসেই দেখি এখানে অনেকেই বোটের জন্য ওয়েট করছে। পাশেই মাফুসি আইল্যান্ডের মাফুসি লেখাটি দেখতে পাচ্ছেন। বোট আসলে আমরা বোটে উঠে পড়ি। দেখতেই পাচ্ছেন আমাদের বোট মাফুসি আইল্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। আইল্যান্ড থেকে যত দূরে যাচ্ছিলাম মনটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। এই সুন্দর দৃশ্যটা কাল আর দেখতে পাবো না এই ভেবে। যাই হোক, নিজেকে এটা বলেই সান্ত্বনা দিই যে দেখতে পাবো না তো কি হয়েছে, মালদ্বীপের গত কয়েকদিনের সব মেমোরি স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। আর যদি আবারও কখনো আসার সুযোগ হয় তাহলে কিছু না ভেবেই চলে আসবো এখানে। কারণ আমার আর ফাহিমের দুজনেরই সমুদ্র অনেক অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় মালদ্বীপের মতো একটা জায়গায় তাহলে তো আর কথাই নেই। এনিওয়ে, মাফুসি থেকে আমাদের মালি সিটি অর্থাৎ এয়ারপোর্ট যেতে সময় লাগবে আনুমানিক 30 থেকে 45 মিনিটের মতো। এইদিকে আলিশা বোটে উঠেই ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে। মেয়েটা আমার আসার সময় তো ঘুমিয়ে এসেছিল, এখন যাওয়ার পুরো সময়টাও মনে হচ্ছে ঘুমিয়েই কাটিয়ে দিবে। মালদ্বীপের প্রায় 1200 আইল্যান্ডের অনেকগুলোই এই বোট জার্নিতে আপনারা দেখতে পাবেন, যার মধ্যে কিছু আইল্যান্ডে হোয়াইট স্যান্ড ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। ওই আইল্যান্ডগুলো মানুষের বসবাসের অযোগ্য, আর কিছু প্রাইভেট আইল্যান্ডও ছিল। দূর থেকে ওদের ওয়াটার ভিলাগুলোও আমাদের চোখে পড়ে। আর কিছু আর্টিফিশিয়াল আইল্যান্ডেরও দেখা মিলে, যেগুলো পানির লেভেল থেকে অনেকটাই উপরে ছিল, যার জন্য চিনতে আর অসুবিধা হয়নি। দীর্ঘ অনেকক্ষণ বোটে থাকার পর যখন আশেপাশে কয়েকটা বোট দেখতে পাই তখন বুঝতে পারলাম হয়তো আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি, এটি হচ্ছে মালদ্বীপের একমাত্র ব্রিজ। দেখতে অনেকটা কার্ভ আকৃতির। অফিসিয়াল নাম সিনাওয়ালে ব্রিজ হয়ে থাকলেও চীন সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থায়নে ব্রিজটি নির্মাণের কারণে এটিকে চায়না ফ্রেন্ডশিপ ব্রিজও বলা হয়ে থাকে। বাপাশে দেখতে পাচ্ছেন হুলহুমালে, আর ডানেই রয়েছে মালে সিটি, যেই দুটিকে এক করেছে এই ব্রিজটি। ভাই রে ভাই, এই বোটটা এত স্পিডে আমাদের পিছনে পিছনে আসতেছে কেন? দেখে তো মনে হচ্ছে আমাদের উপর দিয়েই চলে যাবে। যাক ভাই, বাঁচা গেল। লাস্ট মোমেন্টে দিক পরিবর্তন করেছে, না হলে হয়তো আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েই যেত। কি বলেন আপনারা? এনিওয়েজ গাইস, আমরা ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। ডানে দেখা যাচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট টাইম ছিল মেবি 1টা বা 2টার মাঝামাঝি কোনো একটা সময়ে, বেশি টাইম হাতে ছিল না, তাই এসে লেট না করে ভিতরে চলে যাই। ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্টের ভিতরে সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ডানের গেট দিয়েই আমরা ভিতরে ঢুকেছিলাম ইমিগ্রেশন শেষ করে। বোর্ডিং পাস নিচতলা থেকে কালেক্ট করে আমরা দোতলায় চলে আসি ইমিগ্রেশনের জন্য। আর এই সবগুলো আপনারা দোতলায় আসলেই দেখতে পাবেন। এখানে একটা কথা বলতেই হয়, মালদ্বীপের এয়ারপোর্টে কর্মরত লোকজন অনেক হেল্পফুল ছিল। বোর্ডিং পাস ও ইমিগ্রেশনের লম্বা লাইনের পিছনে দাঁড়ালেও সাথে বেবি দেখতে পেয়ে ওনারা আমাদেরকে সামনে নিয়ে আসে এবং আমাদের কাজগুলো আগে করে দেয়, যেটা আসলেই প্রশংসনীয় ছিল। এমন সার্ভিস তো ভাই আমরা আমাদের নিজ দেশের এয়ারপোর্টেও পাই নাই। তার উপর ইউএস বাংলার একজন লোকও ছিল বোর্ডিং পাসের কাউন্টারের পাশে, যিনি আমাদের সাথে বেবি দেখে আমাদের বলার আগেই কাউন্টারে বলে উইন্ডো সিট ম্যানেজ করে দেন। আর আমরা যেহেতু ইউএস বাংলার একটি প্যাকেজে এসেছি, সো উনি আমাদের আস্ক করছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল ওনাদের সাথে। প্যাকেজ সম্পর্কে ডিটেলস জানতে মালদ্বীপের পার্ট 1 ভিডিওটি দেখতে পারেন আপনারা। সাথে চাইলে পার্ট 2 ও পার্ট 3ও দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। সামনের শপটা কি সুন্দর করে সাজানো দেখেন। এখানে বাই 1 গেট 1 অফারে এই চকলেটগুলো সেল হচ্ছিল। এই দিকটায় কিছু রিস্ট ওয়াচের কালেকশন দেখা যাচ্ছে। আর সামনের এই শপটায় অনেক কমে, অর্থাৎ $1-2 বাচ্চাদের কাপড় পাওয়া যাচ্ছিল। আমি আলিশার জন্য দেখেওছিলাম, বাট কোয়ালিটি তেমন ভালো লাগেনি, তাই আর নেওয়া হয়নি। আর এই শপটায় পাওয়া যাচ্ছিল মালদ্বীপের সব সোভেনিয়ার জিনিসগুলো। এই শপটাই সবচেয়ে বেশি মানুষ দেখা যাচ্ছিল। এখানে সবকিছু $1 থেকে $3-4 মধ্যেই পাওয়া যাচ্ছিল। তারপর চলে আসি এই চকলেট শপটায়, যেখানে স্নেকার্সের উপর বাই 1 গেট 1 অফার চলছিল। এই দিকটায় বাই 2 গেট 1এও কিছু চকলেট দেখছি, যেগুলোর প্রাইস ছিল $38, $21 করে। গুডাইবাগুলো ছিল $53 করে।
নিউ ডলার প্রাইস $7, $5 করে। নিচের কিন্ডার জয়ের প্রাইস ছিল $18 করে। এখানে নিচের গুলো $13, এগুলো $20, $26, $18 করে পার বক্স ছিল। স্নেকার্সে তো বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে, বলেইছিলাম। তারপর এই দিকটা আবারও বাই টু গেট ওয়ান, বাই থ্রি গেট ওয়ান এই অফারে চকলেটগুলো রাখা ছিল। আসলে এত পরিমাণে চকলেট ছিল এই শপটা, মানে মনে হচ্ছিল যেন একটা চকলেটের রাজ্যে চলে আসছি। আপনাদের পুরো শপটাই দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট প্যাকেটেও অনেকগুলো চকলেট রাখা ছিল। প্রাইস ছিল $5 করে। অনেক সুন্দর করে সারি সারি করে সাজানো ছিল, যার জন্য দেখতে অনেক ভালো লাগছিল। আসলে মালদ্বীপের এয়ারপোর্টের ভিতরে সবকিছু আমি নিজেও প্রথমবারের মতো এক্সপ্লোর করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। অলমোস্ট সবকিছুই দেখানোর ট্রাই করেছি আমি, জানি না কতটুকু পেরেছি। এনিওয়ে, এখানে দেখতে পাচ্ছেন বার্গার কিং এর সামনে দেখা যাচ্ছে মানুষের লম্বা লাইন। পাশে একটা কফি শপও ছিল, বসে খাওয়ার জন্য পাশে কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল। পাশে একটা সানগ্লাসের শপ দেখতে পেয়ে চলে আসি। এখানে হিউজ কালেকশন ছিল ওদের। এখানে মিররে নিজেকে দেখে আলিশা নিজের সাথে নিজে খেলা করছিল। আর এই দিকটায় এত সুন্দর কিছু পেন রাখা ছিল, কি বলবো। আমার তো দেখেই নিতে ইচ্ছে করছিল, এত ভালো লেগে গিয়েছিল। বাট এক্সপেন্সিভ হয় আর নিতে পারিনি। পাশেই একটি অ্যালকোহলের শপ ছিল, ওদের কাউন্টারেও ভালোই ভিড় ছিল। সবকিছু ঘুরে দেখার পর আমরা চলে আসি খাবারের দোকানের পাশে বসার ওই জায়গাটায়। গ্লাস থাকার কারণে বাইরের জায়গাটাও দেখা যাচ্ছিল এই পাশে বসে। এখানে ফাহিম আলিশাকে খাইয়ে দিচ্ছিল। এই ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার আর কোক এর কম্বো প্রাইস ছিল মেবি $12 বা $13 হবে। এখানে কোকটার টেস্ট আমাদের দেশের গুলা থেকে ডিফারেন্ট ছিল। আমার আর ফাহিমের দুজনেরই অনেক ভালো লেগেছিল। উপর থেকে সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে আসি অ্যানাউন্সমেন্ট শুনে। এখানেও নিচে বসার জন্য হিউজ স্পেস দেখতে পাচ্ছি। পাশে আবার ছোট ছোট শপও রয়েছে। বাট আমরা তো খুশি হয়ে যাই পাশে একটা কিড সেন্টার দেখে। সোজা ওইদিকে হাঁটা শুরু করি। আসলে কি, এয়ারপোর্টের মতো এত ব্যস্ত একটা জায়গায় তো আর একটা ছোট বাচ্চাকে বেশিক্ষণ নিচে ছেড়ে রাখা যায় না, যার জন্য কোলে নিয়েই রাখতে হয়েছে সারাক্ষণ আলিশাকে। এখানে তেমন কিছু ছিল না খেলার জন্য, বাট যা ছিল তাই এনাফ ছিল আলিশাকে ওখানে বিজি রাখার জন্য। স্পেশালি সামনের ব্যারিয়ারটা, যেটার জন্য চাইলেও সে হুটহাট এদিক সেদিক দৌড় দিতে পারবে না। পাশের ছেলেটা তো আলিশাকে কিছুই ধরতে দিচ্ছিল না, যেটাই ধরছিল ও টেনে নিয়ে যাচ্ছিল। ও আসলে অন্য কাউকে এখানে একসেপ্টই করতে পারছিল না। আসলে এতক্ষণ ও একা একা খেলছিল তো, তাই অন্য কারো এসে এখানে কিছু ধরা ও পছন্দ করছিল না। পাশেই ওর মামা বসেছিল, উনি দেখার পর অবশ্য ওকে বুঝিয়ে বলার পর আর খেলতে বাধা দেয়নি পরে। আমরা এখন বাসে উঠে বসে আছি। এই তো সবাই ওঠার পর বাস ছেড়ে দিয়েছে। এই বাস দিয়ে আমাদেরকে প্লেনের সামনে নামিয়ে দিবে। কথা বলতে বলতে আমরা চলেও আসছি ইউএস বাংলার সামনে। এখানে প্লেনের ভিতরে যাওয়ার জন্য দুটি গেট দেখতে পাচ্ছেন। আমাদের সিট সামনের দিকে হওয়ায় সামনের গেট দিয়েই আমাদের ঢুকায়, আর যাদের সিটগুলো পিছনের দিকে ওদের শেষের গেট দিয়ে ঢুকতে বলে। তো বাস থেকে নেমেই আমরা প্লেনের ভিতরে চলে আসি। এসে আমাদের সিটগুলো খুঁজে বসে পড়ি। আর এইদিকে আপনারা প্লেনের ভিতরের অংশে দেখতে পাচ্ছেন, এখানে সবাই তাদের হ্যান্ড লাগেজ আর ব্যাগগুলো উপরে রাখতে ব্যস্ত। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেন রানওয়ে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আর উপরে ওঠার সাথে সাথেই পাশে পানির মাঝে এত সুন্দর একটা শহর বেশি উঠতে দেখছিলাম, কি বলবো। সারাটাক্ষণ এক দৃষ্টিতে বাইরের দিকেই তাকিয়েছিলাম। ছোট্ট একটা আইল্যান্ডের উপর কত বড় একটা শহর গড়ে উঠেছে। নিচে যে আইল্যান্ডটি দেখছেন এর নাম হচ্ছে হুলহুমালে আইল্যান্ড। এটি একটি আর্টিফিশিয়াল আইল্যান্ড। এই আইল্যান্ডে রয়েছে মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে আমাদের প্লেন একটু আগেই টেক অফ করেছে। মালদ্বীপে প্লেন ল্যান্ডিং আর টেক অফ করার দুটি সময় কিন্তু আসলে এনজয় করার মতো। মালদ্বীপের পার্ট 1 ব্লগে আমি মালেকে হুলহুমালে আর হুলহুমালেকে মালে সিটি বলে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, যেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। কথা বলতে বলতে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, যেখান থেকে মালদ্বীপের সুন্দর সুন্দর আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে। নিচেই দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট আইল্যান্ড, উপর থেকেও ওয়াটার ভিলাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে 3টা আইল্যান্ড পাশাপাশি দেখতে পাচ্ছিলাম। আমরা এই পাশ থেকে যতগুলো আইল্যান্ড দেখব সবগুলোই একটু লম্বা আকৃতির দেখতে পাবেন।
যেগুলোর অনেকগুলোতেই আবার প্রাইভেট রিসোর্টও বানানো দেখতে পাচ্ছিলাম। প্লেন যাওয়ার সময় ডান দিকের সিটগুলোতে বসলে আপনারা এই ভিউটা দেখতে পাবেন। আমি সাজেস্ট করব আসা এবং যাওয়া উভয় সময়টাই আপনারা ডান দিকে বসা ট্রাই করবেন, তাহলে নামার সময় ছোট ছোট গোলাকৃতির আইল্যান্ডগুলো দেখতে পাবেন, যেগুলো নামার সময় দেখতে বেশি সুন্দর লাগে। চাইলে আমার পার্ট 1 ভিডিওটাই দেখেও আসতে পারেন। আর যাওয়ার সময়ও আমাদের মতো আপনারাও চাইলে সেম সাইডে বসে মালদ্বীপের অপর পাশের আইল্যান্ড ভিউটা দেখে নিতে পারেন। এতে হলো কি, উপর থেকে দুই পাশের ভিউটাই আপনাদের দেখা হয়ে যাবে। নিচের বিচ্ছিন্ন আইল্যান্ডগুলোই ছিল ডান দিকের সর্বশেষ আইল্যান্ড, তারপর শুধু পানি দেখা যাচ্ছিল। আমরা এখন মেঘের উপর আছি, নিচে মেঘের একটা লম্বা রাস্তা দেখা যাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন জল আর স্থলের মিলন মেলা। অনেকক্ষণ সমুদ্র দেখার পর মেঘের মাঝে মাঝে এভাবেই স্থলভাগ দেখতে পেয়ে অনেক ভালো লাগছিল। এখানে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে ফুড সার্ভ করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে দিয়েছে ছোট্ট একটা পানির বোতল, ওয়ান টাইম কাটলারি সেট, ডেজার্ট হিসেবে দিয়েছে ফিরনি, আর এখানে রাইসের সাথে বিফ আর চিকেনের মধ্যে আমরা দুজন আবারও বিফটাই নেই, সাথে তো ভেজিটেবল কমন আইটেম থাকছে। এই দিকটায় নিচে খেয়াল করলে দেখবেন মনে হচ্ছে যেন মেঘের ছায়াগুলো নিচে মাটিতে দেখা যাচ্ছে। পাশেই দেখা যাচ্ছে তুলার মতো ভেসে থাকা মেঘগুলো। আসলে উপর থেকে না দেখলে হয়তো মেঘের আসল সৌন্দর্যটাই দেখা হতো না, হয়তো বুঝতামই না নিচে থেকে আমরা যে মেঘের একটা লেয়ার দেখতে পাই, উপরে তার কত কত লেয়ার রয়েছে, আর সেগুলো কতটা সুন্দর হতে পারে। এখানে ড্রিঙ্কস হিসেবে কোক নিয়েছিলাম। ভিতরে কি কি আছে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে ভেজিটেবল, রাইস আর বিফ দেয়া আছে। খাবারের টেস্ট আমাদের দুজনেরই ভালো লেগেছে। বাহিরের মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন মেঘ দিয়ে অনেকগুলো লম্বা লম্বা পিলার বানিয়ে তার উপর মেঘের ছাদ বিছানো। এই যেন এক মেঘেরই সাম্রাজ্য। মালদ্বীপ টু ঢাকা জার্নির পুরোটা সময় বাইরে তাকিয়ে ভিউ এনজয় থাকলেও এই খালি নীল আকাশটাতে কেমন যেন বোর লাগছিল, আমার চোখ ধরে আসছিল। এইদিকে ফাহিম আলিশাকে চকলেট খাওয়াচ্ছিল, ও আমাদের সাথে রাইস খায়নি, তাই টুকটাক এটা ওটা খাওয়ানো হয়েছে ওকে পুরো জার্নিতে। এখানে অনেকগুলো মেঘ নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে। আগেই তো বললাম মেঘের যে কত রূপ দেখা হয়েছে এই জার্নিতে, কি বলবো। 4 ঘন্টার এই জার্নিতে ফাহিম একবার ওয়াশরুমে গিয়েছিল, তখনই এই ভিডিওটা করা। ফাহিমের ভাষ্য মতে ওয়াশরুমের কন্ডিশন খুবই বাজে। যাও নাই ভালো করছো, আমাকে অনেকক্ষণ বাইরে ওয়েট করে দেন ঢুকা লাগছে। আসলে বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে কতটা বাজে কন্ডিশন ছিল ওয়াশরুমে। বললো চোখ কোথায়, তারপর বললো জিপা কোথায়, কান কোথায়, কান, তারপর বললো হাত দেখো তো, চুল কোথায়, চুল, কিউটি কোথায়, কিউটি। এখানে প্লেনে আলিশা অনেক ডিস্টার্ব করছিল, এক জায়গায় একদমই বসে থাকতে চাইছিল না, যার জন্য ওকে একটু ব্যস্ত রাখার ট্রাই করছিলাম। এখানে বডি পার্টগুলো জিজ্ঞাসা করছিলাম একে একে, ও বলতে পেরে খুশি হয়ে যাচ্ছিল। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা আসার সময় 2 সিটের জায়গায় 6 সিট নিয়ে এসেছিলাম। আমাদের পাশের একটা সিট আর সামনে 3টা সিট পুরাই খালি ছিল, যার জন্য আমি ফাহিমকে পাঠিয়ে দিই সামনের উইন্ডো সিটে বসার জন্য, আর আমি আর আলিশা পেছনে বসে বসে খেলা করছিলাম। বাহিরে আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসছে, আলো না থাকার জন্য মেঘগুলো কেমন যেন কালো কালো দেখাচ্ছে। এইদিকে দূরে সামান্য সূর্যের আলো দেখা যাচ্ছিল। মেঘের উপর বেশি বেশি আমাদের প্লেন সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এইদিকে দূরে সূর্যাস্ত দেখা যাচ্ছিল। মেঘের উপর থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করি, যার জন্য নিচে নামার সময় মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমরা মাঝে মাঝে। কিছুক্ষণ পরেই নিচে সবকিছু দেখা যাচ্ছিল, নদী, গাছপালা, বাড়িঘর। সন্ধ্যাবেলা কোনো কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছিল না। নিজের দেশে চলে আসছি ভেবে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল তখন। অন্যের বাড়িতে কয়েকদিন থাকার পর নিজের বাড়িতে আসলে যেমন একটা শান্তি লাগে,
বাহিরের দেশ থেকে ঘুরে এসে নিজ দেশে ফেরার পর ঠিক তেমনটাই লাগছিল তখন। তার মানে এই না যে মালদ্বীপে আমাদের ভালো লাগেনি, অবশ্যই অনেক ভালো লেগেছে। লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর বলে কথা, আমরা সবকিছুই অনেক অনেক এনজয় করেছি। বাট নিজ দেশ তো নিজ দেশই, নিজের বাড়ি তো নিজের বাড়ি, তাই না? তা সে আপনাকে অন্যের বাড়িতে যতই মেহমানদারি করা হোক, তাই না বলেন? দিন শেষে পাখি তার নিরেই ফিরে আসে। এখানে রাতের বেলায় উপর থেকে ঢাকা শহরের এক অন্যরকম সৌন্দর্য দেখা হয়ে গেল, যেটা আগে কখনো দেখার সুযোগ হয়নি। ভালোই হলো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, যার জন্য সকাল সন্ধ্যার দুই রূপই আমাদের এক্সপিরিয়েন্স নেওয়া হয়ে গেল। এই তো এখানে আমাদের প্লেন এখন ল্যান্ড করার জন্য রেডি। ল্যান্ডিং এর সময়টায় আলিশা অনেক কান্না করছিল, ওকে কোনোভাবে থামানো যাচ্ছিল না, যার জন্য ওয়েট করছিলাম কখন প্লেন থামবে আর নিচে নামবো। এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে ল্যান্ড করার কারণে আমাদেরকে প্লেন থেকে নামার পর বাস দিয়ে নিয়ে আসা হয় এয়ারপোর্টের ভিতরে। বাসে বসে বসে দেখছিলাম বাহিরের লাইটের আলোয় বিভিন্ন এয়ারলাইন্সের প্লেনগুলোকে দাঁড়িয়ে থাকতে। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. এখানে ঢুকেই আমাদেরকে পাশে একটা বেঞ্চে বসিয়ে ফাইম চলে যায় 6 নম্বরে লাঞ্চ কালেক্ট করার জন্য। খুব দ্রুতই লাঞ্চ পেয়ে আমরা বের হয়ে যাই এয়ারপোর্টের এক্সিট গেট দিয়ে। বাহিরে দাঁড়িয়ে ফোন দিয়ে বলার পরেই কার চলে আসে। আলিশার দাদুমণি দাদাভাই আসছিল আলিশাকে নিয়ে যেতে। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. আমাদের নিয়ে শেষ হয়েও কিন্তু এখনো শেষ হয়নি, কারণ এখন আবার 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে আমাদের কুমিল্লা যেতে হবে। যাওয়ার পথে কোথাও নেমে খেয়ে নিব ভাবছি, কারণ বাসায় গিয়ে খেতে লেট হয়ে যাবে। তো মালদ্বীপ সিরিজটি এখানেই শেষ করতে যাচ্ছি, যদিও মালদ্বীপের আরেকটা ছোট্ট ব্লগ আসবে শপিং রিলেটেড। সো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস। বাই বাই।